বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রতিদিনের মতো আজকেও আমরা ইংরেজি একটা প্রতিবেদন পড়ব। তো আমাদের ইংরেজি প্রতিবেদন পড়ার মুখ্য উদ্দেশ্য বেশ কয়েকটা থাকবে। প্রথম উদ্দেশ্য হচ্ছে ইংরেজি প্রতিবেদন থেকে যে vocabulary গুলো আমাদের একটু অপরিচিত বা বেশিরভাগ পরীক্ষাতেই আসে, একটু ইম্পর্টেন্ট, সেগুলো ডিটেলসে জানা, সেগুলোর মিনিং জানা, সেগুলোর কিছু সিনোনিম জানা এবং সেগুলো দিয়ে কিছু সেন্টেন্স মেক করা। এটা প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হবে এই প্রতিবেদনটা পড়ে একটা সামারি বোঝা আর কি, কি বোঝাতে চাচ্ছে। আর এখানকার লাইনগুলো একটু বঙ্গানুবাদ করে করে পড়া। তো আমি এই প্রতিবেদন থেকে আহ, বেশ কয়েকটা প্রায় 16টার মতো আমি ওয়ার্ড বের করেছি, যে ওয়ার্ডগুলো একটু আননোন টাইপের বা কমনলি ইউজড হয় না, বা আমরা একটু ওগুলোর ওয়ার্ড মিনিং জানা দরকার, এবং তার পরিপ্রেক্ষিতে আমি এখানে কিছু এক্সাম্পল সাজিয়েছি আর কি, লাইন এবং ডেফিনিশন সহ। আচ্ছা, তো প্রতিবেদন পড়ে পড়ে বোঝার চেষ্টা করি। এতে হবে কি, প্রতিবেদন পড়ে যখন আমরা বুঝবো তখন আমাদের এই ওয়ার্ড মিনিং গুলো মাথায় গেঁথে যাবে, এবং পরবর্তীতে যখন আমরা ওয়ার্ড মিনিং গুলো আবার দেখবো তখন হচ্ছে কি, তখন দেখা যাবে যে আমরা সহজেই ওয়ার্ড মিনিং গুলো ক্যাপচার করতে পারছি। ওকে, তো সরাসরি চলে যাক প্রতিবেদনে। যে লেসন্স ফ্রম নেপালস ল্যান্ডস্লাইড। নেপাল তার যে দেশে ল্যান্ডস্লাইড হয়, অনেক বেশি ল্যান্ডস্লাইড হয়, সেই ল্যান্ডস্লাইডের পরিপ্রেক্ষিতে কি ধরনের পদক্ষেপ নিয়েছে এবং পদক্ষেপ নেওয়ার ফলে এই ল্যান্ডস্লাইডের ক্ষয়ক্ষতি কত কমে গিয়েছে। ল্যান্ডস্লাইড বলতে বোঝায় ভূমিধস। পাহাড়ে যখন অনেক বেশি বৃষ্টিপাত হয়, পাহাড় থেকে ভূমি ধসে পড়ে, তো সেটাকে বলা হয় ল্যান্ডস্লাইড। তো নিচে বসবাসকারী মানুষজনের ঘরবাড়ি ওভারফ্লো হয়ে যায় মাটি দিয়ে, অনেক মানুষ মারা যায় মাটি চাপা পড়ে। তো এই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ থেকে একটা টিম গিয়েছিল নেপালে, এবং গিয়ে সেখানে পর্যবেক্ষণ করে তাদের স্টাডি গুলো তুলে ধরে যে কিভাবে আসলে নেপাল এত ইফেক্টিভলি এই ল্যান্ডস্লাইডের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে এনেছে, এবং বাংলাদেশ তার দুর্যোগ ব্যবস্থাপনায় এই সকল ইনিশিয়েটিভ গুলো কিভাবে ইনক্লুড করতে পারে বা এটা কতটা কার্যকর হবে তা নিয়ে এই প্রতিবেদনটা। A team of Bangladeshi development professionals recently visited Nepal to study its disaster risk management strategies. মেইনলি নেপালে বাংলাদেশ থেকে একটা টিম গিয়েছিল, যারা কিনা কি নেপালের ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্টের যে স্ট্র্যাটেজি এটাকে স্টাডি করার জন্য, পার্টিকুলারলি ইন ম্যানেজিং ল্যান্ডস্লাইড রিস্ক, বিশেষ করে যে ল্যান্ডস্লাইডের যে রিস্কটা আছে এটাকে কি করার জন্য, এটাকে আর কি স্টাডি করার জন্য। থ্রো anticipatory action. The aim was to identify best practices and understand effective risk communication and enhance the capacity to implement anticipatory measures in a বাংলাদেশি কনটেক্সট। আচ্ছা, এইটুকুই যতটুকু আমরা পড়লাম এ দ্বারা বুঝলাম যে কি, তাদের যে এই স্টাডি, এটার লক্ষ্যটা কি, এটার লক্ষ্য হচ্ছে একটা আইডেন্টিফাই করা, খুঁজে বের করা, কি বের করা, বেস্ট প্র্যাকটিস, আন্ডারস্ট্যান্ড ইফেক্টিভ রিস্ক কমিউনিকেশন অ্যান্ড এনহেন্স দ্য ক্যাপাসিটি টু ইমপ্লিমেন্ট অ্যান্টিসিপেটরি মেজার। অ্যান্টিসিপেটরি মেজার্স বলতে বোঝায় আগাম পদক্ষেপ, মানে আমরা অগ্রিম যে পদক্ষেপগুলো নিতে পারি। আচ্ছা, এর পাশে বলে রাখি, তো নেপাল ইজ সিচুয়েটেড ইন হিমালয় রিজিয়ন। নেপালটা হিমালয় রিজিয়নে অবস্থিত, যেটা কিনা কি মাল্টিপল হ্যাজার্ড আছে। হ্যাজার্ড বলতে বোঝায়, নর্মালি হ্যাজার্ডের অনেক অর্থ থাকে, যেমন বিশৃঙ্খলা বোঝায়, খারাপ অবস্থা বোঝায়, এখানে দুর্যোগ বোঝাচ্ছে, ঠিক আছে। তো নেপালে বিভিন্ন রকমের দুর্যোগ হয়ে থাকে। আহ এর কারণ হচ্ছে কি, এর কারণ হচ্ছে নেপাল হিমালয়ের পাদদেশে, তো ওই হিমালয়ের কাছাকাছি তো দেশটা, তো এখানে বিভিন্ন রকমের ন্যাচারাল ডিজাস্টার হতেই পারে। হুম, এই ধরনের মধ্যে রয়েছে ল্যান্ডস্লাইড। ল্যান্ডস্লাইড বলতে বোঝায় ভূমিধস। ফ্লাশ ফ্লাড, ফ্লাশ ফ্লাড বলতে যেটাকে আমরা আকস্মিক বন্যা বলি, যে পাহাড়ে হঠাৎ অনেক বৃষ্টি হলে একটা বন্যা নেমে আসে, সেটা হচ্ছে ফ্লাশ ফ্লাড। তারপর হচ্ছে গ্লেসিয়ার লেকস আউটবার্স্ট। তারপরে আছে আরো কিছু তাদের এরকম আপনার ন্যাচারাল ডিজাস্টার রয়েছে আর কি। তো এই ডিজাস্টার গুলোর মধ্যে যে ল্যান্ডস্লাইড আছে, এটা ট্রিগার্ড প্রাইমারিলি বাই হেভি রেইনফল। এই ল্যান্ডস্লাইড ট্রিগার্ড হয়, ট্রিগার্ড বলতে বোঝায় যে কোনো একটা জিনিস উৎপত্তি হয় যে কারণে, এই কারণটাকে বোঝাতে আসলে ট্রিগার্ড কথাটা ব্যবহার হয়। এবং প্রভোকেটিভ বা প্রভোক এই কথাটাও আমরা এইভাবে ব্যবহার করি আর কি, যে ওর কারণেই এটা হয়েছে আর কি। তো কিসের কারণে? হেভি রেইনফল, ডিউ টু হেভি রেইনফল, গ্রাউন্ড মুভমেন্ট সাচ এস রক ফল,
ডেব্রিস ফ্লো বলতে বোঝায় যে অনেক কর্দমাক্ত মাটি থাকে না, পানি এবং মাটি মিশলে যে কাদার মতো হয়, সেটার ফ্লোটাকে বোঝায়। ঠিক আছে, স্লোপ ফেইলিউর করে। এই স্লোপ বলতে ঢালে যখন ফেইল করে তখনই দেখা যায় যে কি এই ল্যান্ডস্লাইডটা হয়ে থাকে। আচ্ছা, এবং এই 1972 থেকে 1972 এন্ড 2024, তো 1972 থেকে 2024 বছরে তাদের প্রায় 5,875 জন মানুষ মারা গিয়েছে, এবং তার মধ্যে 40,069টা ল্যান্ডস্লাইড হয়েছিল। ঠিক আছে, তো আনলাইক বাংলাদেশ হুয়ার ল্যান্ডস্লাইড আর লেস ফ্রিকুয়েন্ট, এটা বাংলাদেশের মতো না। বাংলাদেশে কি ল্যান্ডস্লাইডটা লেস ফ্রিকুয়েন্ট, অত বেশি ঘন ঘন হয় না। ফ্রিকুয়েন্ট বলতে নর্মালি আমরা বিজ্ঞানের ভাষায় ফ্রিকোয়েন্সি বলতে কম্পাঙ্ক বুঝে থাকি, কিন্তু ফ্রিকুয়েন্ট বলতে মানে কি কতটা ঘন এখানে হচ্ছে, কতটা তাড়াতাড়ি হচ্ছে, কত বারবার হচ্ছে। ঠিক আছে, ফ্রিকুয়েন্ট মানে বুঝে। তো বাংলাদেশে অত বারবার হয় না। আচ্ছা, তো আহ, তো এখানে আছে যে ডিসপাইট দোজ চ্যালেঞ্জেস নেপাল হ্যাজ মেড সিগনিফিকেন্ট স্ট্রাইডস ইন মিটিগেটিং ল্যান্ডস্লাইড বলতে ল্যান্ডস্লাইডের এই ক্ষয়ক্ষতিটা আসলে কি মিটিগেটিং ল্যান্ডস্লাইডের রিস্কটার যে মিটিগেট করা মানে প্রশমন করার জন্য সিগনিফিকেন্ট স্ট্রাইক স্ট্রাইডস বলতে বোঝায় পদক্ষেপ বোঝায়। ঠিক আছে, স্ট্রাইড বলতে পদক্ষেপ বোঝায়। আচ্ছা, তো কি কি পদক্ষেপ আছে তার মধ্যে 1 নাম্বার আছে আর্লি ওয়ার্নিং সিস্টেম, 2 নাম্বার আছে এন্টিসিপেটরি অ্যাকশন, 3 নম্বরে আমরা যেটা পেয়েছিলাম ডিজাস্টার এডুকেশন, 4 নম্বরে স্টেক হোল্ডার ইন্টিগ্রেশন, এবং 5 নম্বরে কম্প্রিহেন্সিভ ল্যান্ডস্লাইড ইনভেন্টরিজ। এই 5টা পেয়েছি হচ্ছে তাদের স্টেপগুলো, এন্ড সর্বশেষ এটা বাংলাদেশে কিভাবে আচ্ছা ইমপ্লিমেন্ট করা যায়। এবার আসি যে আর্লি ওয়ার্নিং সিস্টেম, এই সিস্টেমটা কি আসলে। নেপালস ডিপার্টমেন্ট অফ হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি, এই যে মেট্রোলজি এই কথাটা বলতে কি বোঝায়? মেট্রোলজি কথাটা বলতে বোঝায় আবহাওয়াবিদ্যা মানে যেটা আসলে এই অ্যাটমসফিয়ার বা ক্লাইমেট এগুলা নিয়ে আসলে গবেষণা করে বা এগুলার নিয়ে আসলে আলোকপাত করে আর কি, যে বিদ্যাটা, সেটা হচ্ছে মেট্রোলজি। তো এই ডিপার্টমেন্টটাকে বলে ডিএইচএম। তো ডিএইচএম খুব ভালো একটা অর্গানাইজেশন, ওদের ওদের একটা ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টটা অনেক কিছুতে ইনভলভ করে। এদিকে আছে যে পার্টিসিপেট ইন ইন্টারন্যাশনাল প্রোগ্রামস লাইক ইউনেস্কো ইন্টারন্যাশনাল হাইড্রোলজিক্যাল প্রোগ্রাম, এটা মানে বড় বড় যে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম গুলো হয় সেখানে পার্টিসিপেট করে আর কি। আচ্ছা, তো এইটা পার্টিসিপেট এই এই ডিপার্টমেন্টের কাজটা কি? ফোরকাস্টিং এন্ড আর্লি ওয়ার্নিং সার্ভিস। কোন একটা জিনিসকে ফোরকাস্ট মানে কি পূর্বাভাস দেওয়া, মানে আগে থেকেই বলে দেওয়া আর কি। এন্ড আর্লি ওয়ার্নিং সার্ভিস, এই যে এই জিনিসটা অনেক কম হয়ে থাকে আমাদের দেশে, কিন্তু ওদের দেশে এটা খুব বেশি হয়। এমন বেশি হয় যে এখানে লেখছে যে 20 মিলিয়ন এভরি ওয়ার্নিং 20 মিলিয়ন আর্লি ওয়ার্নিং এসএমএস, প্রায় 2 কোটির মতো আর্লি ওয়ার্নিং এসএমএস দেওয়া হয় ওদের। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে বিষয় যে ওরা হচ্ছে কি আর্লি ওয়ার্নিং করে, এবং ফোরকাস্টিং এর বিষয়টাকে ওরা খুব ভালো নজর রাখে। কখন? ডিউরিং দ্য মনসুন সিজন বলতে বর্ষাকালের সময় বুঝিয়েছে। ওরা কি কি আর্লি ওয়ার্নিং সিস্টেমের জন্য মেথড ইউজ করে? ডিফারেন্ট কমিউনিকেশন চ্যানেল আছে, যেমন হচ্ছে কি ইমেইল, এসএমএস, ড্যাশবোর্ডস, ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স, এটাকে আইভিআর বলে, ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স মেসেজিং প্ল্যাটফর্ম, এগুলাকে ব্যবহার করে ওরা কি করে, ওরা মানুষের মাঝখানে এই তথ্যগুলো ছড়িয়ে দেয়। এর ফলে কি হয়? ইট হেল্পস দ্য কমিউনিটিস প্রিপেয়ার ফর স্পেসিফিক রিস্ক, যে কোনো বিশেষ রিস্কের জন্য তারা কি হয়, প্রিপেয়ার হয়, প্রস্তুত হয়ে যায় আগে থেকে। অ্যাজ আ মেম্বার অফ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, ডিএইচএম যেটাকে আমরা বললাম ডিপার্টমেন্ট অফ হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি, কন্ট্রিবিউটস contributes to global meteorology data sharing and participate in international programs, ওই যে যেটা বললাম তারা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে পার্টিসিপেট করে। তো এইটা ছিল তাদের একটা ভালো একটা প্রথম বিষয়, যে নেপালস ইন্টিগ্রেটেড অ্যান্ড হলিস্টিক অ্যাপ্রোচ এনশিওর দ্যাট at risk population received timely alert। তার মানে কি নেপালের এই সম্পূর্ণ একটা ব্যবস্থা, হলিস্টিক বলতে একটা সম্পূর্ণ সামগ্রিক অ্যাপ্রোচ, মানে একটা ব্যবস্থা, সামগ্রিক ব্যবস্থা, হলিস্টিক বলতে সামগ্রিক বোঝায়। তো এই ব্যবস্থাটার ফলে তারা কি করে, তারা রিসিভ করে টাইমলি অ্যালার্ট, তারা সময় মতো একটা নিয়মিত একটা অ্যালার্ট রিসিভ করে, আন্ডারস্ট্যান্ড দেম, তাদেরকে বুঝতে সহায়তা করে, অ্যান্ড অ্যাক্ট অন দেম ইফেক্টিভলি। ওকে, এটা গেল তাদের প্রথম কাজ। এবার আসি দ্বিতীয় কাজ, সেটা হচ্ছে অ্যান্টিসিপেটরি অ্যাকশন। তারা আগাম কি কি প্রস্তুতি নেয়?
যে তাদের থেকে শিক্ষণীয় বিষয় আছে আমাদের। তো নেপালস পলিসি ফ্রেমওয়ার্ক রিফ্লেক্টস ইটস কমিটমেন্ট টু অ্যান্টিসিপেটরি অ্যাকশন। নেপালের যে পলিসি ফ্রেমওয়ার্ক সেটাকে দেখলেই বোঝা যায়, মানে সেটা প্রতিফলন করে, রিফ্লেক্ট মানে প্রতিফলন করে, সেটাই প্রতিফলন করে তাদের আগাম ব্যবস্থাপনা। তাহলে তাদের পলিসিটা কি দেখে নিই। তাদের পলিসিটা ফলোয়িং দ্য 2015 আর্থওয়ার্ক, 2015 সালে যে আর্থকোয়াক ঘটে মানে ভূমিকম্প ঘটে, তারপরে তারা কি করে একটা বিশাল চেঞ্জ আনে। কি চেঞ্জ আনে? যে তারা দ্য কান্ট্রি এনেক্ট দ্য ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট। তাহলে একটার নাম কি? দ্য ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট অফ 2017, যেটা রিপ্লেস করে কাকে? রিপ্লেস করে অ্যান আউটডেটেড মানে যেটাকে আমরা বলি অনেক আগের, ঠিক আছে, অনেক আগের বুঝাই, যেগুলো আসলে বর্তমানের জন্য না, আদিমকালের ব্যবস্থাপনা আর কি, মান্দাতার আমল বলি আর কি। আউটডেটেড ন্যাচারাল ক্যালামিটি রিলিফ অ্যাক্ট 1982। তো দেখেন তারা 2015 সালে আর্থকোয়াক হওয়ার পরেই তারা 2017 সালে একটা নিয়ম জারি করে, যেটা কার রিপ্লেসে? 1982 সালে তাদের যে আইন ছিল তার রিপ্লেসে করে, যাতে কিনা কি, এটার কারণ কি, যাতে এই আর্লি অ্যাকশন প্ল্যানটাকে বা আর্লি ওয়ার্নিং সিস্টেমটাকে তারা কার্যকর করতে পারে, তারপরে অর্থ আদান প্রদানের ব্যাপারটাকে আরো কার্যকর করতে পারে, রিলিফের ব্যাপারটাকে কার্যকর করতে পারে। তাহলে তারা চারটা জিনিস এখানে ফোকাস করতেছে। একটা হচ্ছে কি প্রিপেয়ারনেস, পূর্ব প্রস্তুতি যেটা, একটা হচ্ছে আর্লি অ্যাকশন, আগের থেকে অ্যাকশন, একটা রেস্কিউ আর একটা রিহ্যাবিলিটেশন। তার মানে কি এই দুইটা তো হচ্ছে দুর্যোগ পূর্ব প্রস্তুতি, আর রেস্কিউ করে কখন? যখন দুর্যোগ হয়ে যায়। আর রিহ্যাবিলিটেশন মানে কি তাদেরকে আবার পুনর্বাসনের ব্যবস্থা করে, ঠিক আছে। অ্যাক্রস দ্য ফেডারেল অ্যান্ড প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, the National Disaster Risk Reduction Policy of 2018 and the National DRR Strategic Action Plan 2018 and 2030 focused on empowering the local authorities and communities to mitigate disaster risks. তাহলে তাদের এই যে দেখেন পলিসি নিয়ে কিন্তু কথা বলছি, যে অ্যান্টিসিপেটরি অ্যাকশনে তারা পলিসিতে একটা দেখলাম 2017 সালে, আরেকটা কি তারা এই যে এই পলিসিটা গঠন করেছে, যেটা প্ল্যান প্ল্যান নিয়েছে 2018 থেকে 30 সালের মধ্যে, লোকাল এবং কমিউনিটিসদেরকে আরো ইনভলভ করা, আরো এম্পাওয়ার করা তাদেরকে, ঠিক আছে। এর কারণ কি? যাতে তারা মিটিগেট করতে পারে, কমিয়ে আনতে পারে ডিজাস্টার রিস্ক গুলো। আচ্ছা, ফাইন্যান্সিয়াল মেকানিজম সাচ এজ ন্যাশনাল ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি 2020, এই যে এটাও একটা তাদের একটা পদক্ষেপ। সেটা হচ্ছে কি তারা যাতে আর্থিক ব্যবস্থাপনাটাকে করতে পারে। আর্থিক ব্যবস্থাপনার জন্য দুর্যোগ হলে দেখা যায় ফান্ড রেজ করা একটা ঝামেলা হয়ে যায়, অনেক কিছু দুর্যোগে অনেক অনেক খরচপাতির বিষয় আছে। তো সেখানে রিসোর্স অ্যালোকেশনের একটা বিষয় থাকে। তো টাইমলি যাতে সেটা হয়, টাইমলি রিসোর্স অ্যালোকেশন যাতে হয় ডিউরিং ডিজাস্টার, এইটাকে এনশিওর করার জন্য তারা এই নিয়মগুলো করেছে। অ্যাডিশনালি, দ্য ন্যাশনাল ক্লাইমেট চেঞ্জ পলিসি অফ 2019 হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ আর্লি ওয়ার্নিং সিস্টেম দ্যাট কম্বাইন ইন্ডিজেনিয়াস নলেজ উইথ মডার্ন ইকো ফ্রেন্ডলি মেথড। তার মানে এই জিনিসটাকে আমরা কিন্তু স্কিপ করি অনেক সময়, যে আমাদের ইন্ডিজেনিয়াস যে নলেজ গুলো থাকে, দেশীয় যে ব্যবস্থাপনা গুলো থাকে, সেগুলোকে আমরা নেগলেক্ট করে আমরা বলি যে না আমরা নতুন দারুণ আধুনিক ব্যবস্থা নিব। কিন্তু আসলে যে কোনো একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট দেশীয় ব্যবস্থায় দীর্ঘদিন ধরে যারা করে করে আসছে, তাদের নলেজটা নেওয়া গুরুত্বপূর্ণ। তো তারা এই দুইটাকে একটা মিক্স করে একটা নতুন ব্যবস্থাপনা দাঁড় করায়, ঠিক আছে। আচ্ছা, নেপালস ওয়ান ডোর সিস্টেম, নেপালে একটা ওয়ান ডোর সিস্টেম আছে। সেই ওয়ান ডোর সিস্টেমটা কিসের জন্য? ফর ক্যাশ ডিস্ট্রিবিউশন করার জন্য। ফার্দার স্ট্রেংথেন অ্যান্টিসিপেটরি অ্যাকশন, অ্যান্টিসিপেটরি অ্যাকশনটাকে, এই যে আগাম ব্যবস্থাটাকে, এটাকে আরো বেশি শক্তিশালী করে এই ক্যাশ ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, বাই স্ট্রিমলাইনিং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, আর্থিক সহযোগিতা, অ্যাসিস্ট্যান্ট মানে সহযোগিতা, আর স্ট্রিমলাইন মানে কি? স্ট্রিমলাইন বলতে স্মুথ করা, আরো বেশি প্রবাহিত করার জন্য, আর এই অ্যাসিস্ট্যান্সটাকে আরো বেশি স্মুথ করার জন্য আর কি তারা কাজ করে থাকে। তাহলে দুইটা আমরা পেয়ে গেলাম, একটা আর্লি ওয়ার্নিং সিস্টেম, আর একটা হলো অ্যান্টিসিপেটরি অ্যাকশন। এবার আসি 3 নাম্বারটা, ডিজাস্টার এডুকেশন। এটা খুবই ইউনিক একটা জিনিস, যে দে ইউজ ভিআর, দে ইউজ ভিআর। আচ্ছা, ভিআর ইউজ করে, তারা ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে, কেন? টু এডুকেট দ্য স্টুডেন্টস অ্যাবাউট অর কি করে স্টুডেন্টদেরকে এটা বোঝানোর জন্য যে কি রকম হয় ডিজাস্টারের সিস্টেমটা, ঠিক আছে, রিয়েলিটিটা কি রকম, বা বাস্তবে আসলে তারা 360 ডিগ্রি একটা ধারণার জন্য আর কি, ঠিক আছে। তো গেইনিং আ 360 ডিগ্রি প্রসপেক্ট অফ হ্যাজার্ড। তো স্টুডেন্ট যখন এই জিনিসগুলো বাস্তবে না জানলেও
ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে জানে, বুঝতে পারে, তখন সেটা তাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়ায়, তাদের 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 একটা মতামত দিতে সাহায্য করে, তাদের এই ব্যবস্থাপনার প্রতি আরো বেশি সচেতন করে। ঠিক আছে? আচ্ছা, তো প্রায় 500 স্টুডেন্ট হ্যাভ পার্টিসিপেট ইন সাচ প্রোগ্রামস আর কি, বা ইনিশিয়েটিভস। এই ধরনের পদক্ষেপের ক্ষেত্রে বা এই ধরনের ইনিশিয়েটিভে, এই উদ্যোগের ক্ষেত্রে 500 স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল যখন তারা এই উদ্যোগটা নেয় আর কি। এরপরে আসি 4 নাম্বার, সেটা হচ্ছে স্টেক হোল্ডার ইন্টিগ্রেশন। স্টেক হোল্ডারকে ইন্টিগ্রেট করা, ইন্টিগ্রেশন বলতে মানে সমন্বিত করা, একত্রিত করা আর কি। ঠিক আছে? তো স্টেক হোল্ডারের মধ্যে তারা কাদেরকে ইন্টিগ্রেট করে দেখি। নেপালস অ্যাপ্রোচ টু ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনভলভস মাল্টিপল স্টেক হোল্ডার। তারা অনেক স্টেক হোল্ডারদেরকে কি করে, ইনভলভ করে। কিভাবে, কাদের কাদের, ফ্রম দ্য ফেডারেল এজেন্সিস টু লোকাল এনজিওস, একবারে উচ্চ হতে শুরু করে একবারে নিচে লোকাল এজেন্সি এনজিও পর্যন্ত প্রত্যেককে ইনভলভ করে। দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স and the National Disaster Risk Reduction and Management Authority plays key role in coordinating early warning system, পলিসি ইমপ্লিমেন্টেশন, ফান্ড মোবিলাইজেশন। তার মানে 3টা ক্ষেত্রে তারা অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে। আর্লি ওয়ার্নিং সিস্টেমটাকে, পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, আর ফান্ড মোবিলাইজেশনের ক্ষেত্রে। মোবিলাইজেশন মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় ফান্ডটাকে ডিস্ট্রিবিউট করা আর কি, অনেকটা এরকম বোঝায় আর কি। তো এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে তারা আস্তে আস্তে স্টেক হোল্ডারদেরকে ইন্ট্রোডিউস করে বা ইনভলভ করে এই জিনিসটাকে কি আরো সোজা করে। ভালনারেবল এরিয়াতে চাইল্ড গ্র্যান্টস এর ব্যবস্থা, টু ভালনারেবল পপুলেশন। ভালনারেবল পপুলেশন বলতে কি বোঝায়, যারা আসলে অরক্ষণশীল জনগোষ্ঠী আছে, যারা অনেক বেশি এফেক্টেড হয়, তো তাদের জন্য আসলে ক্যাশ ট্রান্সফার করা, তাদের প্রতি তাদেরকে টাকা দেওয়া, আর্থিক সহায়তা করা। ঠিক আছে? তাদের বাচ্চাদের জন্য বৃত্তি প্রদান করা, বা যেটা আর কি তাদের বাচ্চাদের স্বাস্থ্য সহায়তার জন্য খাবার টাবার সকল কিছু দিয়ে সাহায্য করা, সহায়তা করা আর কি। ঠিক আছে? এটা গেল তাদের আরেকটা প্রসেস। সর্বশেষ যেটা কম্প্রিহেন্সিভ ল্যান্ডস্লাইড ইনভেন্টরিজ। ইনভেন্টরিজ বলতে এখানে একটা তালিকা বোঝাচ্ছে যে ল্যান্ডস্লাইড যত হয় তার একটা লিস্ট রাখা। সেই লিস্টের মধ্যে কি থাকবে, সেই লিস্টের মধ্যে বেশ কিছু জিনিস ইনক্লুডেড থাকে, যে কখন আর কি এই ধরনের ডিজাস্টার গুলা হইতেছে, এই যে ডকুমেন্টিং দ্য লোকেশন, ক্যারেক্টারিস্টিক এন্ড টাইমিং অফ ল্যান্ডস্লাইড। তো এই ধরনের লিস্ট গুলা কি হেল্প করে, এই ধরনের লিস্ট গুলা হেল্প করে enable proactive measures in vulnerable areas, inform policies, আর সাকসেপ্টিবিলিটি মডেলিং। এই রেকর্ড গুলো আসলে এই কয়টা জিনিসকে সাপোর্ট করে, যে একটা সংবেদনশীল মডেল তৈরি করা, একটা পলিসি গুলাকে আসলে ঠিক মতো, সঠিক পলিসি নেওয়া। ঠিক আছে? এছাড়াও এটা আরেকটা অনেক বড় কাজ, সেই কাজটা হচ্ছে কি, রিসার্চের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে। সেই ইগুলো যে ওপেনলি অ্যাক্সেসিবল ইনভেন্টরিজ অলসো ফোস্টার রিসার্চ, যে রিসার্চের ব্যাপারটাকে ও আরো বেশি ফোস্টার করে। ফোস্টারের অর্থটা কি, এটা আমরা একটু পরেই ইসের থেকে জেনে নিব, একটু পরে যখন ওয়ার্ড মিনিং পড়াবো তখন জেনে নিব আর কি। তো যাই হোক, এটা বিষয়। এন্ড ইমপ্রুভ মিটিগেশন স্ট্র্যাটেজিস। মিটিগেশন স্ট্র্যাটেজিসকে আরো বেশি ইমপ্রুভ করে আর কি, আরো বেশি উন্নতি করে। নেপাল ইজ নাও এক্সপ্লোরিং অ্যাডভান্সড টেকনোলজিস ইনক্লুডিং মেশিন লার্নিং অ্যান্ড এনহ্যান্স ল্যান্ডস্লাইড ইনভেন্টরি সিস্টেম। তাহলে নেপাল এখন আস্তে আস্তে কি করতেছে, আরো বেশি টেকনোলজি ইন্ট্রোডিউস করতেছে এখানে। ওরা মেশিন লার্নিং ইন্ট্রোডিউস করতেছে, ওরা বিভিন্ন ইনভেন্টরি সিস্টেমকে এখানে আরো বেশি শক্তিশালী করতেছে, ইনহ্যান্স করতেছে। ঠিক আছে? আরো বেশি বৃদ্ধি করতেছে। ইমপ্লিকেশনস ফর বাংলাদেশ, এটা বাংলাদেশে আসলে কি ইমপ্লিকেশনস আছে এখানে। আচ্ছা, while Bangladesh has made commendable progress, commendable progress মানে কি, প্রশংসাজনীয় প্রোগ্রেস, মানে অনেক, বাংলাদেশ আসলে প্রশংসাজনিত প্রোগ্রেস করছে। আমরা দুর্যোগ যেভাবে ব্যবস্থাপনা করি, এটা বিশ্বের দরবারে অনেকবারই কি প্রশংসিত হয়েছে। কোন কোন ক্ষেত্রে, ম্যানেজিং ফ্লাড, আমরা ফ্লাড এন্ড সাইক্লোন যে ম্যানেজ করি সেই ক্ষেত্রে। কিন্তু ল্যান্ডস্লাইড রিমেইনস রিলেটিভলি ওভারলুকড হ্যাজার্ড। ওভারলুকড মানে কি, যেটা নেগলেক্ট করি আমরা, এই জিনিসটাকে আমরা অত বেশি দৃষ্টি দিই না। এর কারণ কি, ল্যান্ডস্লাইড এভাবেই কম হয়। তারপরও আমরা ওদের এই যে অ্যাক্টিভিটি গুলো, এগুলাকে আমরা আমরা করতে পারি, কি করতে পারি, আমরা এগুলাকে অ্যাপ্লাই করতে পারি আমাদের দেশে। কেন অ্যাপ্লাই করতে পারি, আমরা অ্যাপ্লাই করতে পারি নট অনলি টু অ্যাড্রেস ল্যান্ডস্লাইড রিস্ক বাট অলসো
কন্ট্রিবিউট টু অ্যাচিভিং এ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের জন্য আমরা কি করতে পারি, এগোতে পারি। তো এই সম্পূর্ণ পড়া থেকে আমি যে কয়টা জিনিস আমি যে কয়টা ওয়ার্ড আমি পেয়েছি, এই ওয়ার্ড গুলো যেমন স্ট্রাইডস মানে কি, ফোস্টার মানে কি, হলিস্টিক মানে কি, অ্যান্টিসিপেটরি, অ্যাসাইন, প্রিপেয়ারডনেস, ইমার্সিভ, স্টেক হোল্ডার, রেজিলিয়েন্স, এমবেডিং, তারপরে এক্সেক্টিভেট, কমেন্ডেবল, ক্রুসিয়াল, এক্সটেন্সিভ, ইনভেন্টরি, ট্রাইসিপেটরি অ্যাকশন। তো পড়তে পড়তে আমি কিন্তু বুঝেছিলাম যে স্ট্রাইড মানে কি, স্ট্রাইড মানে একটা পদক্ষেপ নেওয়া। তারপরে এই সবগুলো একটু বুঝেছিলাম। তো আমরা যে এখানে সবগুলো লেখা আছে, আমরা একটা একটা করে পড়ার চেষ্টা করি। যেমন প্রথম আছে স্ট্রাইডস। স্ট্রাইডস মানে কি? স্ট্রাইড মানে আমরা যেটা প্রথম জেনে আসলাম, স্ট্রাইড মানে কি, একটা পদক্ষেপ নেওয়া, একটা পদক্ষেপ নেওয়া। তো এই পদক্ষেপ নেওয়ার দিয়ে এখানে ডেফিনেশন দেয়া আছে যে এ লং ডিসিসিভ স্টেপস প্রোগ্রেস ডেভেলপমেন্ট টুয়ার্ডস গোল, এবং এটার সাথে একটা লাইনও লেখা আছে, সি মেড আ গ্রেট স্ট্রাইভ ইন হার কেরিয়ার বাই লার্নিং নিউ স্কিল। তো স্ট্রাইভের যদি সিনোনিম আসে তার মানে কি, একটা স্টেপ নেওয়া, STEPS, স্টেপস, বা প্রোগ্রেস, প্রোগ্রেস, বা হতে পারে অ্যাডভান্সমেন্ট, অ্যাডভান্স, অ্যাডভান্সমেন্ট, এগুলো হচ্ছে স্ট্রাইডস এর সিনোনিম। এবার আসি ফোস্টার। ফোস্টার বলতে কি? ফোস্টার বলতে এনকারেজ করা। উপরে আসলো না, ফোস্টার রিসার্চ মানে রিসার্চকে এনকারেজ করা, রিসার্চকে প্রমোট করা, আরো বেশি বৃদ্ধি করা। টিচার্স প্লে এ ক্রুশিয়াল রোল ইন ফোস্টারিং ক্রিয়েটিভিটি। তার টিচার্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোথায়? স্টুডেন্টদের ক্রিয়েটিভিটি আরো বেশি বাড়ানোর জন্য, আরো বেশি বৃদ্ধি করার জন্য, প্রমোট করার জন্য। তাহলে ফোস্টারের যদি সিনোনিম বলি, তাহলে ফোস্টারের সিনোনিম কি? এনকারেজ, প্রমোট, এনকারেজ, প্রমোট, তারপর নার্চার হতে পারে, সাপোর্ট হতে পারে, সাপোর্ট হতে পারে, আরো অনেক কিছু হতে পারে, ঠিক আছে? কাল্টিভেট হতে পারে, কাল্টিভেট হতে পারে, ঠিক আছে? এবার হচ্ছে হলিস্টিক। হলিস্টিক বলতে কি বোঝায়? দ্য ডক্টর টুক আ হলিস্টিক অ্যাপ্রোচ। হলিস্টিক বলতে কি? রিলেটিং টু দ্য হোল অফ সামথিং, কোন একটা জিনিসের সম্পূর্ণ বিষয়টাকে, বা একটা কমপ্লিট সিস্টেম বোঝায়। হলিস্টিক বলতে কি? একটা কমপ্লিট সিস্টেম বোঝায়। যেমন কম্প্রিহেন্সিভ হতে পারে এটার সিনোনিম, কম্প্রিহেন্সিভ, কম্প্রিহেন্সিভ, এটা সামগ্রিক একটা ব্যাপার বোঝায় আর কি। কম্প্রিহেন্সিভ বা হোল, হোল বা কমপ্লিট, যেটা এখানে লেখা কমপ্লিট, কমপ্লিট হতে পারে, ঠিক আছে? ইনক্লুসিভ, ঠিক আছে? এগুলো হতে পারে কি হলিস্টিকের সিনোনিম। তারপর অ্যান্টিসিপেটরি। অ্যান্টিসিপেটরি বলতে কি? আগাম বোঝায়। অ্যান্টিসিপেটরি বলতে কি? আগাম বোঝায়। আগাম বোঝায় মানে আগের থেকে, যে দ্য টিম হেল্ড অ্যান অ্যান্টিসিপেটরি মিটিং টু প্ল্যান ফর আপকামিং চ্যালেঞ্জেস। আপকামিং চ্যালেঞ্জের জন্য টিম কি করছে? একটা আগাম বা অগ্রিম একটা মিটিং এর ডাক দিয়েছে, ঠিক আছে? অ্যান্টিসিপেটরির যদি আমি সিনোনিম দেই, তাহলে দিতে পারি প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ এই কথাটাও কিন্তু আমরা একটু আগে পেসেজে পড়ে আসছি, প্রোঅ্যাক্টিভ যে ওয়াটা, প্রোঅ্যাক্টিভ। বা আমরা দিতে পারি প্রিপারেটরি, প্রিপারেটরি, প্রিপারেটরি এক্সাম দিই না আমরা, ঠিক এরকম প্রিপারেটরি। তারপরে হতে পারে যে অ্যান্টিসিপেটরি, প্রেডিক্টিভ, প্রেডিক্টিভ, আগের থেকে প্রেডিক্ট করা, প্রেডিক্টিভ, এগুলো হতে পারে এর সিনোনিম। আচ্ছা, এবার আসি অ্যাসাইন। অ্যাসাইন মানে আমরা বুঝি, অ্যাসাইন মানে কি? কাউকে নিয়োগ দেওয়া, তাই না? কাউকে নিয়োগ দেওয়া বা কোনো কিছুকে নিয়োগ দেওয়া। টু গিভ সামওয়ান a specific task, a role. The teacher assigned a challenging project টু দ্য স্টুডেন্ট। স্টুডেন্টদের কাছে একটা কি চ্যালেঞ্জিং প্রজেক্ট দিয়েছে আর কি তাদেরকে করতে। তাহলে এর সিনোনিম কি হতে পারে? সিনোনিম হতে পারে অ্যালোকেট, 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 বা হতে পারে হচ্ছে, হতে পারে অ্যালোকেট বা ডেলিগেট, ডেলিগেট বা অ্যাপয়েন্ট হতে পারে, খুব ভালো, অ্যাপয়েন্ট। অথবা হতে পারে ডেজিগনেট, ডেজিগনেট হতে পারে, ডেজিগনেট, সরি, ডেজিগনেট। আচ্ছা, এরপর আসি প্রিপেয়ার্ডনেস। প্রিপেয়ার্ডনেস বলতে কি বোঝায়? প্রিপেয়ার্ডনেস বলতে বোঝায় রেডিনেস বা অ্যালার্টনেস, আগে থেকে সচেতনতা, অ্যাওয়ারনেস হতে পারে। দ্য টিমস প্রিপেয়ার্ডনেস ফর দ্য আপকামিং কম্পিটিশন এনশিওর দেয়ার সাকসেস। তার মানে তাদের আগের থেকে পূর্ব যে সচেতনতা, এটাই কি তাদের সাকসেসকে এনশিওর করছে, নিশ্চিত করছে। তাহলে প্রিপেয়ার্ডনেস এর সিনোনিম আর কি হতে পারে? রেডিনেস, READINE ডাবল এস, বা অ্যালার্টনেস, ALERT, অ্যালার্টনেস, অ্যালার্টনেস, বা ভিজিলেন্স, ভি ভিজিলেন্স, ঠিক আছে? ভিজিলেন্স, এগুলা একই ওয়ার্ডের অর্থ বোঝায় আর কি।
এরপরে আসি এমবেডিং। এমবেডিং মানে কি, কোন একটা জিনিসের কে ইনসার্ট করে দেওয়া, ঠিক আছে, ইনসার্ট বা অ্যাবজর্ব করা, অ্যাবজর্ব করা, ঠিক আছে, যে একটা একটা সিস্টেমে কোন একটা জিনিসকে ইনক্লুড করে দেওয়া। দ্য রিসার্চার ফোকাসড অন এমবেডিং নিউ টেকনোলজি, এই যে নতুন টেকনোলজি এমবেড করে দিবে, ইনসার্ট করে দিবে কোথায়, ইনটু এক্সিস্টিং হেলথ কেয়ার সিস্টেমে। রেজিলিয়েন্স মানে কি, রেজিলিয়েন্স মানে বোঝায় হচ্ছে অ্যাডাপ্ট করা, কোন একটা সহনশীলতা বোঝায় এরকম আর কি। দ্য অ্যাবিলিটি টু রিকভার কুইকলি ফ্রম ডিফিকাল্টিস, এর হার্ডনেস বোঝায়, ঠিক আছে, যে কতটা কঠোর আর কি সে। হার রেজিলিয়েন্স ইন ওভারকামিং অবস্ট্রাকল হেল্পড হার সাকসিড ইন দ্য ফেস অফ অ্যাডভার্সিটি। আচ্ছা, এরপর আসি ইমার্সিভ। ইমার্সিভ শব্দের অর্থ কি? ইমার্সিভ বলতে বোঝায় হচ্ছে এঙ্গেজিং সামথিং, মানে কোনো কিছুর সাথে যুক্ত আর কি, এঙ্গেজ করা আর কি, হ্যাঁ, ঠিক আছে, বা ক্যাপটিভেটিং বা অ্যাবজর্বিং বা ইন্টারেক্টিভও বোঝায়। মানে স্টুডেন্ট পড়াচ্ছি, স্টুডেন্টকে টিচার পড়াচ্ছে, খুব ইমার্সিভ একটা সেশন বা ইন্টারেক্টিভ একটা সেশন, মানে সবাই মনোযোগী ছিল, মানে যেটা আদান প্রদানের বিষয়টা আর কি সম্পূর্ণ খুব ফুললি বোঝায় আর কি। দ্য মিউজিয়াম অফার্স অ্যান ইমার্সিভ এক্সপিরিয়েন্স উইথ ইটস ভার্চুয়াল রিয়েলিটি এক্সিবিট, ঠিক আছে, একটা প্রদর্শনীর মাধ্যমে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্সকে প্রোভাইড করে আর কি। তো প্রোভাইডিং এ ডিপলি এঙ্গেজিং অর অবজেক্টিং, মানে খুব মনোযোগ, তীব্র মনোযোগ কারা আর কি, তীব্রভাবে থাকা আর কি, ঠিক আছে। স্টেক হোল্ডার বলতে কি বোঝায়? এ পার্সন, গ্রুপ অর অর্গানাইজেশন দ্যাট হ্যাজ অ্যান ইন্টারেস্ট or investment in something and is affected by its outcome. স্টেক হোল্ডার তো বলতে বোঝাই যে যারা আসলে কি কোনো একটা জিনিসের সাথে, যেটাকে আমরা বলি ইনভেস্টর বা পার্টনার বলতে পারি বা পার্টিসিপেন্ট বলতে পারি, ঠিক আছে, ইজ পার্টিসিপেন্ট, PAR, পার্টিসিপেন্ট, ঠিক আছে, পার্টিসিপেন্ট। তো দ্য কোম্পানি হেল্ড এ মিটিং উইথ অল স্টেক হোল্ডার্স টু ডিসকাস নিউ বিজনেস স্ট্র্যাটেজি। ক্রুসিয়াল মানে তো বললামই, খুব গুরুত্বপূর্ণ। ইনভেন্টরি, সেটাও বারবার বলেছি যে একটা কমপ্লিট লিস্ট থাকবে, রেকর্ড থাকবে। টু স্টোর কন্ডাক্টস রেগুলার ইনভেন্টরিজ টু কিপ ট্র্যাক অফ ইটস স্টক লেভেলস। আচ্ছা, এরপর আসি এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ কথাটা একটু আগে আমরা পড়ে এসেছি। এক্সটেন্সিভ বলতে কি বোঝায়? এক্সটেন্সিভ বলতে বোঝায় যে ব্রড কিছু, ঠিক আছে, কম্প্রিহেন্সিভ, থোরো বা ওয়াইড রেঞ্জিং বোঝায়। এক্সটেন্সিভ বলতে ওয়াইড রেঞ্জিং বোঝায়, ওয়াইড রেঞ্জিং, RANGING, মানে ব্যাপক বিস্তর, ঠিক আছে, বিশাল বিস্তর এরকম কিছু বোঝায় আর কি। ব্রড, BROAD, আমরা বলি না ব্রড একটা বিষয় হয়েছে, তো এরকম আর কি। তারপরে কম্প্রিহেন্সিভ বোঝায়। তো দ্য কোম্পানি কন্ডাক্টেড এক্সটেন্সিভ রিসার্চ বিফোর লঞ্চিং দ্য নিউ প্রোডাক্ট। প্রোডাক্ট লঞ্চ করার আগে তারা কি করছে, একটা ব্রড রিসার্চ করছে, একটা অনেক বিস্তর রিসার্চ করেছে আর কি। পার্টিসিপেটরি অ্যাকশন বলতে এই প্রসেস হোয়ার ইন্ডিভিজুয়ালস গ্রুপ অ্যাক্টিভলি এঙ্গেজ, যেখানে অ্যাক্টিভলি এঙ্গেজ হয় অনেক গ্রুপ আর কি। কমেন্ডেবল মানে প্রশংসযোগ্য, ঠিক আছে, প্রেস বোঝায় আর কি, ডিজার্ভিং প্রেস অর অ্যাপ্রুভাল। হার কমেন্ডেবল এফোর্ট টু হেল্প আদার ডিউরিং দ্য ক্রাইসিস আর্নড হার রিকগনিশন, তার প্রশংসনীয় কাজগুলো কি তার রিকগনিশন পেতে সহায়তা করছে। এক্সেক্টিভেট মানে কি আরো অবস্থা খারাপ করা, ওরসেন হবে, ঠিক আছে, ওরসেন বা একটা প্রবলেম বা সিচুয়েশনকে আরো বেশি খারাপ করে তোলা। দে দ্য হেভি রেইন অনলি exacerbated দ্য ফ্লাডিং ইন দিস এরিয়া, অনেক বেশি বৃষ্টিপাত এই এরিয়ার কি করছে, ফ্লাডিংটাকে আরো বেশি খারাপ করে দিচ্ছে। তো এই পর্যন্তই ছিল, ধন্যবাদ সবাইকে।